আমরা ভোর থেকে কিন্তু একটু ব্যস্ত ছিলাম যে ওই দিনই তো লকডাউন ছিল। তারপরে আবার আইসিটি থেকে একটা রায়ের ডেট ছিল ওই দিনে। তো এই জন্য সকাল থেকে আমরা বিভিন্ন জায়গায় ওই যে আমাদের চেকপোস্টগুলো দেখাশোনা করা, বিশেষ করে ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনাল যে দুই জায়গায় আছে ধানমন্ডি এবং হাইকোর্টের এখানে দুইটাতে সব ঠিকঠাক করে মোটামুটি তখন এখানেই আমি ছিলাম। এর 11টার দিকে আমরা যখন 11:11 দিকে আমি শুনলাম যে এরকম কিছু ছেলেবেলে 50-60 জন এরা বুলডোজার নিয়ে ঢাকা কলেজ থেকে রওনা দিয়েছে 32-এর উদ্দেশ্যে। তখনই আমরা সিনিয়র স্যারদের সাথে কথা বলে স্যাররা বলে যে তাড়াতাড়ি যাও, ওদেরকে একটু বুঝাইতে হবে যে এটা ঢোকা করা যাবে না। তো পরে আমি সেখানে যাওয়ার পরে এখানে যারা নেতৃত্বে ছিল তাদের সাথে কথা বললাম, তাদেরকে কনভিন্স করার চেষ্টা করলাম বারবার যে ভাই এটা হচ্ছে রাষ্ট্রীয় সিদ্ধান্ত, এখানে পুলিশের বা আমাদের কোনো সিদ্ধান্ত না, এটা আজকের এই দিনে এটা করার কোনো সুযোগ নাই, এটা হচ্ছে রাষ্ট্রীয়ভাবে এই সিদ্ধান্তটা নেওয়া হয়েছে, তোমরা প্লিজ একটু এখান থেকে সরে যাও বা এখান থেকে তোমরা আসো, এখানে স্লোগান দিয়ে তোমরা চলে যাও, তোমরা গণ অভ্যুত্থানের পক্ষের শক্তি। তো ওরা কিছু মানে না, রিকোয়েস্ট করলাম বেশ কয়েকবার। এর মধ্যে হঠাৎ করে দেখি যে যখন আর ঘণ্টাখানিক পরে মানে 12টা দিকে হবে, তখন ওই বুলডোজারটা আগায় নিয়ে আসতেছিল। একটা পর্যায়ে আমাদের ব্লকেটটা যখন একটু ভেঙে ঢোকার চেষ্টা করেছে, তখন ইতিমধ্যে আমাদের সেনাবাহিনীর অনেকগুলো ফোর্স চলে আসছে। তো তারা সহ আমরা একটা ওখান থেকে সরাই দেওয়ার চেষ্টা করি এবং ডিসপার্স করে দিই ওখান থেকে। তো ওরা বিভিন্ন দিকে চলে যায় ওই যে বুলডোজারটা রেখে। তো এই একটা পর্যায়ের পরে আস্তে আস্তে দেখি যে আমরা এর মধ্যে আমরা কর্ডন করে ফেলি চারিদিকে, রাস্তা সহ, আর্মি এবং আমরা সহ। তো কর্ডন করার একটা পর্যায়ে আস্তে আস্তে দেখি বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন দিক থেকে আর কি, বিশেষ করে কলাবাগানের অংশ থেকে, পান্থপথের ওই দিক থেকে, আবার যে রাভা প্লাজার দিক থেকে লোকজন অনেক আসতে থাকে, তারা বিভিন্ন রকমের স্লোগান দিতে থাকে, আস্তে আস্তে লোকজন বাড়তে থাকে। তো এই একটা পর্যায়ে আমার সিনিয়র স্যার ফোন দিচ্ছে যে হয়তো বা ওই যে লাইভে দেখছে। তো স্যার বলতেছে যে একটু আগে তো তোমরা ডিসপার্স করে দিলাম আধা ঘন্টা আগে, তো এখন আবার এটা কারা আসলো, এটা কি নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্যরা কি এর মধ্যে ঢুকে গেছে নাকি, তাহলে ডিসপার্স করো। তো এই প্রেক্ষিতে এই কথার যে বলছে যে কারা, এই তখনই আমি কিন্তু ওই যে ডিসপার্স করার কথার সাথে সাথে আমি বলছি স্যার এরা তো শিবির। তো স্যার এরা তো শিবির, এটা আমি ইম্পর্টেন্সটা এই জন্য দিছি যে এরপরের অংশটা যেটা ছিল যে স্যার এটা তো শিবির, এদেরকে তো খুব ওইভাবে ডিসপার্স করা ঠিক হবে না, আমরা আগে কথা বলি, ওদেরকে আগে বোঝাই, দেখি ওরা এখনও পর্যন্ত ভালো আছে, স্লোগান দিচ্ছে, যদি প্রয়োজন হয়, যদি একেবারে না মানে তখন আমরা ডিসপার্স করব। মানে আমার উদ্দেশ্য ছিল যে এটা তো যারা আছে তারা হচ্ছে গণ অভ্যুত্থানের পক্ষের শক্তি, তাদেরকে তো খুব সহজে ওইভাবে করা ঠিক হবে না, দেখি আগে আমরা চেষ্টা করে দেখি। তো এই মেসেজটা দেওয়ার জন্য স্যারকে বলা যে যেন স্যারও বুঝতে পারে এবং পরবর্তীতে আমাদের যখন ইনস্ট্রাকশন দিবে তখন যেন বুঝে শুনে দিতে পারবে। তখন যদি মনে করে যে ওখানে সে অন্য কেউ ঢুকে গেছে তাহলে তো সেটা ভিন্ন হতে পারতো। তো এইটাই হচ্ছে হয়তো পাশে থেকে আসলে আমি যখন কথাটা বলতেছিলাম এটা রাস্তার উপরে আমাদের সেনাবাহিনী কর্ডনের ভিতরে, এখানে হয়তো আমার পাশে যারা ছিল আশেপাশে এদের মধ্যে কেউ না কেউ হয়তো বা এটা ইল মোটিভ বা ইল ইন্টেনশন নিয়ে এটা রেকর্ড করে তার পুরাটা অংশ কিন্তু সে ছাড়ে না, শুধুমাত্র ওই অংশটা, যে অংশটাতে একটা পক্ষ আমাদের উপরে ক্ষুব্ধ হবে বা তারা মনে করবে যে আমরা ওই বিদ্বেষপরায়ণ মন নিয়ে কথাটা বলছি, তাদের হয়তো বা এটা টার্গেট করে সেই কাজটা করছে। এবং এটা কিন্তু আমি আর একবার বলি, এই জিনিসটা কিন্তু আমি আমার সিনিয়র স্যারের সাথে কথা বলতেছি, একেবারে খুবই গোপনীয় বিষয়, এখানে পাবলিকলি আমি বলি নাই, কোনো অ্যাড্রেস করে বলি নাই, ফর্মালিও বলি নাই, সাংবাদিকদের বলি নাই, এটা জাস্ট একটা ফোনে আমি কথা বলতেছিলাম ইনফর্মালি। তো এইখানে যেটা হয়েছে হয়তো আমার যে ইনফর্মালিও যেটা বলতেছে আমি ফোনে বলতেছি, হয়তো এখানে ওইখানে শুধু শিবিরই ছিল না, হয়তো আরও অনেকেই ছিল। তো এটা হয়তো ইম্পর্টেন্স দেওয়ার জন্য এটা বলা, এটা স্লিপ অফ টাং হতে পারে, আমরা চাকরি করতে গিয়ে বা দায়িত্ব পালন করতে গিয়ে অনেক সময় অনেক ভুল করে ফেলি, হয়ে যায়, তো এটাও হইতে পারে। তো আমরা তো আর মানুষ মাত্রই ভুল হয়, ফেরেশতা তো না আমরা। তো আর অ্যাকশন নিতে গেলে বা কাজ করতে গেলে আমাদের অনেক সময় মাঠে হিট অফ দ্য মোমেন্টে বা অন দ্য গ্রাউন্ডে এগুলো হয়। তো এটা সবাই বুঝবে, যারা গণ অভ্যুত্থানের পক্ষের শক্তি আছে, যারা দীর্ঘদিনে নির্যাতিত, তারা তো জানে যে তারা আমরা কীভাবে এই গত 1-1.5 বছর আমরা কাজ করতেছি। তো তাদের আমরা বিপক্ষেও নাই, তাদের শত্রুও নয়, বা আমরা একসাথে কাজ করা দরকার যেন দেশটাকে একটা ভালো শান্তি শৃঙ্খলাপূর্ণ একটা পরিবেশে এটা আইন শৃঙ্খলাটা যেন সুন্দর করে আমরা রক্ষা করতে পারি, সেটাই পরস্পরের সহযোগিতা যদি থাকতে হবে। এই সহযোগিতা যদি না থাকে তাহলে আমরা এটা করতে পারবো না। পরে আমরা আছি এখানে যে 15 আগস্টের ঘটনা, যেটা শোক দিবসের ওই সময় ছিল, তো এই সময় একটা টি শার্ট পরে করা, তো এইটাতে
ওই সময়ের যে বিষয়টা ছিল, তো তখন এটা তোলা হয়েছে। তো এটা তো আমরা তখন আসলে অনেকটা বাধ্য হই, তখন কিছু করারও ছিল না। আমি যদি বলি যে না আমি এটা টি শার্ট পরবো না অমুক তমুক, তাহলে এটা অন্যভাবে হয়তো মেন করতো, তো এটা আমাদের জন্য খারাপ হতো। এটা সবাই করছে, এটা তো একেবারে স্বাভাবিক একটা বিষয় ছিল। জুলাই গণঅভ্যুত্থানের পক্ষের যে শক্তিগুলো আছে, যারা এই যে ছাত্রদল, ছাত্র শিবির, বাকশাস, বৈষম্যবিরোধী আন্দোলনের সাথে সম্পৃক্ত যারা ছিল বা অন্যান্য যারা সবাই আর কি, তো সবার নাম তো আমি বলতে পারতেছি না, যে যারা ছিল তারা তো দীর্ঘদিন কিন্তু নির্যাতিত, নিপীড়িত, অনেকে রক্ত দিয়েছে, অনেকের অনেক কিছু হয়েছে আমরা জানি। তো তার পক্ষের শক্তির যারা আছে, তারা এখন যারা আছে, তাদের প্রতি বিদ্বেষমূলক মনোভাব পোষণ করা বা এরকম কোনো কিছু করা, এরকম কোনো ইন্টেনশনও আমাদের নেই, আমরা করিও না। আমরা ওই আদর্শ ধারণ করেই আছি। এখন এটা আমরা কাজ করতে গেলে অনেক সময় ছোটোখাটো ভুল ত্রুটি হয় বা ছোটোখাটো এদিক ওদিক হতে পারে, বিচ্যুতি হতে পারে, সেটা একেবারে এটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখা উচিত। তখন আমরা তো মাঠে থাকি, মাঠে থেকে কাজ করি, মাঠে থেকে অনেক সময় একেবারে খুবই শর্ট টাইমে ডিসিশনটা দিতে হয়। তো এইসব ক্ষেত্রে ভুল হয় স্বাভাবিক। এখন এটা আমরা কতটুকু ভুল করলাম, কোন পর্যায়ে করলাম, এটা একটু দেখে বিচার বিশ্লেষণ করে একজনকে দেখা উচিত, অফিসারকে দেখা উচিত। সব দায়ী যদি আমার উপরে চাপাই দেয়, তাহলে তো আর আমি কাজ করতে পারবো না। আমার ঢাকা ইউনিভার্সিটির ভিতরে বলতে কি, ঢাকা ইউনিভার্সিটির সাথে অ্যাডজাসেন্ট যে সোহরাওয়ার্দী উদ্যান আছে, এই উদ্যানটা আগে থেকে এখানে যেহেতু বেশিরভাগই এই ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্টরা বা অন্যান্য আশেপাশের ওই স্টুডেন্ট সহ অন্যান্য লোকজন ঘুরতে আসে, বেড়াতে আসে বা ওইখানে আড্ডা দেয়। তো এইটা দীর্ঘদিন থেকেই আসলে মাদকের একটা অন্যতম একটা স্পট হিসাবে ছিল। আমরা কিন্তু দেখেছেন, আমারও আমি বেশ কয়েকটা অভিযান মানে প্রায় প্রতিদিন অভিযান দিয়েছি। তো এই অভিযানের উদ্দেশ্য ছিল, আমরা প্রথম থেকে আসলে আমরা চেষ্টা করছিলাম যে এখানে যেন এই কাজটা কেউ না করে, নিরুৎসাহিত হয়। পরে যখন দেখলাম এভাবে কাজ হচ্ছে না, যারা কাস্টমার বা যারা খাওয়ার জন্য আসতেছে, যারা মাদক নিচ্ছে, তাদেরকে ধরে আসলে লাভ হচ্ছে না, তখন এখানে কয়েকশো। পরে আমরা দেখলাম যে আসলে আমরা ওই যে সিভিল লোকজন, আমাদের সিভিল পোশাকে ভিতরে ঢুকিয়ে দিলাম। ঢুকিয়ে দিয়ে যারা মাদকের ব্যবসা করতেছে, যে মাদক ব্যবসায়ী অথবা ওই যে ক্যারিয়ার হিসেবে আছে যারা দিচ্ছে, এদেরকে আমরা টার্গেট করলাম। টার্গেট করে করে আস্তে 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 এদেরকে তো মোটামুটি আমরা প্রায় 50-এর মতো, 50 জনের উপরে হবে, এদেরকে আমরা ধরছি। ধরে কিন্তু বিভিন্ন মেয়াদে এখন কিন্তু জেলে আছে তারা। এরপরেও যে নাই এরকম না, এরপরেও কিছু নতুন করে আবার তৈরি হচ্ছে। এটা আসলে ওই মানে এটা দীর্ঘমেয়াদী প্রক্রিয়া, আমরা এটা চালায় যাচ্ছি আর কি। হ্যাঁ হ্যাঁ, রেগুলার আমাদের এখনও তো অভিযান চলে, তো এই অভিযান চলতে থাকবে। তো মাদকের ব্যাপারে জিরো টলারেন্স, যেটা নিয়ে তো কোনো কথা নেই।